আপনি কতদিন মেয়াদে চান? এখন ব্যাংকগুলো 1 বছর মেয়াদে লোনটা দেয়। আপনার পরামর্শ কি, কতদিন হলে আপনাদের সুবিধা হয়? 1 বছর মেয়াদের কথা বলতে ধরেন আমি আজকে লোন নিচ্ছি, বেতন করতে হবে কখন? তো এটা যদি একটু বেশি সময়টা হয়, তাই বুঝতে পারছেন? আমরা পরামর্শ নিলাম। আচ্ছা, এটাই আমি জানবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি কাজী হাফিজ খানম রাজঘাট থেকে কাজ করছি। ব্লক বাটি শারীরিক বিশেষ সেমিনার নিয়ে আমি বিসিক থেকে কয়েকবার ট্রেনিং করছি এবং আমি কোনো ব্যাংক থেকে এখন পর্যন্ত কোনো লোন নেই। এখন আপনাদের এই কর্মশালার জন্য লোন নিতে ইচ্ছুক। এখন আমি শারমিন সুলতানা, আমি আসছি ফকিরহাট থানা থেকে। আমি উদ্যোক্তা জীবনে আছি লাস্ট আমি 8 বছর যাবত। আমার উদ্যোগটা ছিল প্রথম অবস্থায় আমি আইস প্লান্ট নিয়ে সরকারি ব্যাংক থেকে লোন পাই নাই, আমাকে কোনো সরকারি লোন দেওয়া হয়নি। আমি বিভিন্ন জায়গাতে গেছি, তারা আমাকে সরকারি গ্যারান্টারের কথা বলছে, কিন্তু আমি সেরকম গ্যারান্টার গ্রুপ ওয়াইজ একটা যে গ্যারান্টারের যেটা বললেন, এটা হলে আমার পক্ষে খুবই ভালো হয়, আমার পক্ষে খুবই সুবিধা হয়। আমি এ পর্যন্ত কোনো ব্যাংক আমাকে লোন দেয়নি। আমি চিন্তা করতেছি যে এখন ওই আইস প্ল্যান্টটা আমি অন্য জায়গার আমার হাজব্যান্ডকে দিয়ে দিই। আমি এখন নিজস্ব একটা কারখানা করছি, আমার আন্ডারে 30 জন কর্মী। এখন আমি আমার ব্যবসাটাকে আরেকটু এগোতে চাই। জি স্যার, আছে। কৃষি ব্যাংকের সঙ্গে আমার প্রতি মাসেই লেনদেন আছে এবং মানে চৌকিতে অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে বেসিক ব্যাংকের সঙ্গে। ওকে, যদিও আমার ইসলামী ব্যাংকের সঙ্গে আমার মানে করা ডিপিএস বা অ্যাকাউন্ট, ওইখানে তো আমি পরে প্রতি মাসে ডিপিএসটা দিয়ে গেছি, ওটা নিয়েছেন। ডিসেম্বরে যে আমার টাকার দরকার ছিল, আমি গেলাম, গেলে ওটা বললেন যে এখন যদি আপনি ভাঙেন তাহলে 5 মাস পরে আপনার দিতে টাকা লোন দিল। দেওয়ার পরে আমি 5 মাসে লোনটা শোধ করে দিলাম। কিন্তু ওটা কি করলো, যখন মে মাসে জুন মাসে আমার ম্যাচুর হলো ডিপিএস সেপ্টেম্বরে বন্ধ হয়ে যায়, তাহলে আমাকে লোন দিল কি করে? আমার 55,000 টাকা, আমি আমার হাজব্যান্ড বিদেশ থাকতো, আমার 3টা ছেলে নিয়ে আমি তাদের অনেক কষ্ট করে 1,000 টাকা করে আমি জমাইছি, সেই টাকা থেকে আমার 55,000 টাকা কেটে দিচ্ছে। তবে আমরা কিভাবে ব্যাংকের কাছে যাব বা কি কোন সাহসে ব্যাংকের কাছে যে আমরা এই করবো? এর জন্য আমি খুলনা পর্যন্ত লিখিত দিয়েছিলাম। আমার কোনো কর্ণপাত করেননি কোনো কর্মকর্তা। আমি বারবার বাগেরহাটে অনেক কর্মকর্তার কাছে গেছি যে দেখেন ওরা যদি আমাকে বলতো যে এইটা ফাইন সহ জমা দেবো, এটা বলতো আমার না, আমি তো ডিপিএস জমা দিয়ে দিয়েছি। যারা নীতি আগ্রহী আছে তারা অবশ্যই নীতি জেলা কার্যালয় বাগেরহাটে যোগাযোগ করবে। এর বাইরেও আমরা প্রতি বছর কিছু যেটাকে বলা হয় কারিগরি প্রশিক্ষণ, এটার ব্যবস্থা করে থাকি। যেমন এবছরে আমরা একটা ওয়েল্ডিং এর প্রশিক্ষণ করবো, ওয়েল্ডিং এর উপরে 5 দিনের প্রশিক্ষণ করাবো। এরপরে আরো বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হয়, যেটা আমাদেরকে একটু নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং আমাদের ভিত্তিক জেলা কার্যালয়ের যে ওয়েবসাইট এবং একটা ফেসবুক আমাদের গ্রুপ আছে, সেটা হচ্ছে কি ভিত্তিক উদ্যোক্তা পরিবার বাগেরহাট। এই গ্রুপটাতে এবং ওয়েবসাইটটাতে আপনারা একটু নিয়মিত মানে ঘোরাঘুরি করেন বা একটু চোখ বুলান, আপনারা কিন্তু ট্রেনিং এর আপডেটগুলো পেয়ে যাবেন। সেও এখানে উপস্থিত আছেন জাহিদ ভাই। আমি নিজে খামারি থেকে মধু সংগ্রহ করি এবং এটি একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে। এই জায়গাগুলোতে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি পারেন এনজিও গুলোকে ঠেকান। তো ব্যাংক যখন আমাদের পিছনে চলে আসবেন, আমাদের গাইডলাইন দিবেন, আমাদের অভিভাবক হবেন, তখন আমরা মনে করি বাংলাদেশ থেকে কড়া সুদ এনজিও গুলো তাদের যে সুবিধা এগুলো ভোগ করতে পারবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে হয় আমার মতো করে কথা বলার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম। ওনার টাকাটা উনি সুদে আসলে বুঝে পায়নি। তার মানে ব্যাংকে যদি ডিপোজিট থাকে, মানে ধরেন ব্যাংকের 10,000 কোটি টাকা, একটা ব্যাংকের 10,000 কোটি টাকা ডিপোজিট আছে, ওই ডিপোজিটারদের কিন্তু সুদটা বুঝে, প্রফিট বা সুদ যেটাই বলে, এটা কিন্তু ওই ডিপোজিট তার বুঝে দিতে হবে 10,000 কোটি টাকা। ওই টাকা তো ব্যাংকের না, আসলে ডিপোজিটে দেয়। ব্যাংক তো বড় করছে তাদের কাছ থেকে, তাহলে এখন এই ব্যাংক তো বড় করে এই টাকাটা আবার ঠিক পাবলিককে দিতে হচ্ছে। তাহলে ওদের যদি সুদ কিংবা মুনাফা কাটায় হিসেব করে দিতে হবে। ওই যে মহিলা বললেন যে ওনার গ্যাপ হয়ে গেছে, উনি পাননি নাকি, তাহলে ব্যাংক যখন আবার টাকাটা ইনভেস্ট করবে
তখনও তাদের নিশ্চিত হতে হবে এই টাকাটা তারা যদি সুদে আসলে বুঝে না পায় তাহলে ওই ডিপোজিটারদের মুনাফাও তারা দিতে পারবে না। কারণ টাকাটা তো ব্যাংকের না, টাকাটা তো ওই 10 জন ডাইরেক্টর কিংবা চেয়ারম্যান না। মনে করেন একটা ব্যাংকের টাকা ডিপোজিট আছে 80,000 কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকে জমা আছে কত? 400 কোটি টাকা। তাহলে 479,600 কোটি টাকা কাদের? ডিপোজিটারদের টাকা। টাকা কিন্তু চেয়ারম্যান কিংবা ডাইরেক্টরদের না। বলেন আপনারা কত পার্সেন্ট? 0.05% টাকা হচ্ছে ওই ডাইরেক্টর, 1%ও না। যারা চাকরি করেন তাদেরও টাকা না, টাকা হচ্ছে পাবলিকের। এই পাবলিকের টাকাটা আবার পাবলিকেরই দিতে হচ্ছে। সুতরাং ব্যাংকের মাথায় ওই বোঝা আছে এই টাকাটা আমরা যখন দেব, নারী উদ্যোক্তা হোক, এমনি উদ্যোক্তা হোক, ইচ্ছে করলেই যে আমি দিয়ে দিতে পারবো তা না। মনে করেন আপনি একজনকে ধার দেবেন 10,000 টাকা, তো ধার দেওয়ার আগে চিন্তা ভাবনা করবো যে এই টাকাটা আপনারাও তাই করছেন, ইনভেস্টমেন্ট করার মানে কি? আপনার ধার করা টাকা একজনকে দিচ্ছেন, ধার দেওয়ার আগে চিন্তা ভাবনা করবো এই ধার করা টাকাটা আমি ফেরত পাবো কিনা, নাকি? এটা নিশ্চিত হয়ে আমি তো ধার দেবো। যদি দেখি যে এর সক্ষমতা নাই, এর ক্যাপাবিলিটি নাই, যে এ তো ধার তো শোধ করতে পারবে না, তাহলে কিন্তু আমি ধার দেবো না। তাহলে ব্যাংকগুলো চিন্তা ভাবনা করবে, টাকা তো পাবলিকের টাকা, ব্যাংকগুলো চিন্তা ভাবনা করবে যে দায় দায়িত্ব তাদের। মনে করেন ব্যাংক যখন আদায় করতে না পারে তখন কি হয়? ব্যাংক ম্যানেজারের লায়াবিলিটিস ক্রিয়েট হয়, তার ইনক্রিমেন্ট দেওয়া হয়, তার ট্রান্সফার হয়, কিংবা যে রিকভারি অফিসার কিংবা লোন অফিসার তার রেসপন্সিবিলিটি ফিক্স করা, দায় দায়িত্ব নির্ধারণ করা হয় যে কেন কোথায় টাকাটা দিল, কেন আদায় করতে পারলো না, তার প্রমোশন হবে না। সুতরাং ব্যাংকের মাথায় অনেক বোঝা থাকে, টাকাগুলো ওই কর্মকর্তাদের না কিংবা ওই ডাইরেক্টর কিংবা চেয়ারম্যান না, টাকাগুলো পাবলিকের, এই পাবলিকের টাকাগুলো পাবলিককে আবার ফেরত দিতে হবে। এটা মাথায় রেখে ব্যাংকে ব্যবসা করতে হয়। যেটা প্রথমে আমি বলছি যে ব্যাংক আসলে ব্যাংক টাকার মালিক না, ব্যাংক হচ্ছে মধ্যস্থকারী। অনেক সময় যে বলা হয় না, আমার একটা বাড়ি আছে, মনে করেন যে সেই বাড়িটা বিক্রি করা যখন আমি করবো মাঝখানে একটা লোক দাঁড়ায় গেল, আমরা তাদেরকে বলি কি ব্রোকার বলি, কিন্তু এখানে আমরা ব্যাংকে ব্রোকার বলি না, ব্যাংকে মধ্যস্থকারী ইন্টারমিডিয়েট বলা হয়, যে মধ্যস্থকারী হিসেবে কাজ করছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের টাকা তারা এক জায়গায় করছে, সেই কোটি কোটি মানুষের টাকা আবার কোটি কোটি মানুষের ভিতরে তারা বিনিয়োগ করছে। এক্ষেত্রে লায়াবিলিটিস থাকে ওই ব্যাংক অফিসিয়ালদের, ওই ব্যাংক ম্যানেজমেন্টের, ওই এমডিদের, ওই জোনাল হেডদের, ওই ব্যাংক ম্যানেজারদের, ওই ব্যাংক এমপ্লয়ীদের। সুতরাং একটা বিষয় আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ব্যাংক যখন টাকা দিবে, আমাকে আপনাকে যখন টাকা দিবে, ব্যাংক যখন বিনিয়োগ করবে, তখন সেই টাকাটা ফিরে পাওয়ার নিশ্চয়তা কতটুকু থাকবে, সেই তার যে ফর্মালিটিস আছে, যে নিয়ম নীতি আছে, সেগুলো তারা কতটুকু মেনটেন করে টাকা দিতে পারছে। আমাদের এখানে হাজার হাজার কোটি টাকার মর্টগেজ রেখেই ব্যাংকগুলো টাকা আদায় করতে পারে না, আর সেখানে তারা মর্টগেজ ফ্রি লোন দিয়ে কতটুকু টাকা আদায় করতে পারবে, এটা তাদের ব্যাংকার্স কাস্টমার রিলেশনশিপের উপরে পুরোপুরি ডিপেন্ড করবে, নাকি? আপনারা যারা ব্যাংকের সাথে জড়িত আছেন, যারা যদি কোনো বড় লোনই থাকেন, তারা বুঝতে পারবেন যদি সহজেই হতো তাহলে হাজারে হাজার লক্ষ হাজার কোটি টাকা ডিফল্ট করতে গেল। হাইকোর্ট সুপ্রিম কোর্টে রিট করে ঢুকে আসে কেন? 80 লক্ষ হাজার কোটি টাকা ডিফল্টার হয়েছে কেন? টাকা তারা আদায় করতে পারছে না। ব্যাংকের আমাদের দেশে যে এনপিএল, আমরা যে নন পারফর্মিং লোন যেটা বলি, এই যে যত রেট, যে পার্সেন্টেজ, এটা তো দুনিয়া কোথাও নাই। তাহলে আমাদের দেশে যারা টাকা নিচ্ছে তারা তাদের হ্যাবিচুয়াল ডিফল্টার হয়ে গেছে। তারা কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া কি? জামানতবিহীন লোন। তার অর্থ যে ব্যাংক আপনাকে ফাইন্যান্স করবে সে ব্যাংক নিশ্চিত করবে ঋণের রিপেমেন্ট নিশ্চিত করতে হবে তাকে। তার মানে আপনাকে যদি আমি 10 লক্ষ টাকা ঋণ দেই, তাহলে সেই 10 লক্ষ টাকা কিন্তু আমাকে আপনার কাছ থেকে ফেরত পেতে হবে। এখন যদি কোনো ব্যাংক সেই গ্যারান্টি আপনার কাছ থেকে পায়, যদি নিশ্চয়তা পায় যে আপনার কাছ থেকে এই 10 লক্ষ টাকা, তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনার ঋণ পেতে কোনো বাধা থাকার কথা না। যদিও 25 লক্ষ টাকা বাগেরহাটে কোনো নারী উদ্যোক্তাকে দেওয়া হয়েছে কিনা, কোনো ব্যাংক দিয়েছে কিনা আমি জানি না, তবে আমার ব্যাংকে কিন্তু অনেক নারী উদ্যোক্তা আছে যারা 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ আমার ক্ষমতায় বিতরণ করা আছে। এটা আমরা দিয়েছি, এখনো দিচ্ছি, আমার কাছে এরকম প্রস্তাব আছে। অতএব আমি বলবো যে আপনারা যদি ক্যাপাবিলিটি অর্জন করে থাকেন যে না আমি ঋণ পেতে পারি, তাহলে অবশ্যই ব্যাংক আপনাকে ফাইন্যান্স করবে, এখানে কোনো দ্বিধার কোনো সুযোগ নেই। আর যদি আপনি চান, আমার কাছে অনেক গ্রাহক আছে, আমি অনেক
এই গ্রাহক সমাবেশ করেছি, আমি আমার রায়ন্দা বাজারে করেছি, শরণখোলায় করেছি, শীতলমারিতে করেছি, বাগেরহাটে করেছি। অনেক গ্রাহক আমার কাছে এসেছেন, তাদের উদ্দেশ্য ঋণ নেওয়া। আমি সেখানে পেয়েছি 60% যাদের উদ্দেশ্য ঋণ নেওয়া, ঋণ ব্যাক করা মানে ফেরত দেওয়ার তাদের আগ্রহ নেই, অথবা যেটা ফুটে ওঠে অনেকের কোনো ব্যাংকের সাথে কোনো রিলেশন নেই, তার কোনো নাই অ্যাকাউন্ট, নাই ট্রেড লাইসেন্স, অনেক কিছুই নেই। যেটা আজকে বলা হয়েছে, আপনি একজন উদ্যোক্তা হতে হলে আপনার কী থাকতে হবে, আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে, আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সেটা আপনি এমন হতে পারে যে আপনি লোন নেবেন না, কিন্তু আপনার অ্যাকাউন্টটা থাকা জরুরি এই কারণে, কারণ আপনার যে ট্রানজ্যাকশনগুলো আপনি করছেন, যে আপনি যে বিজনেস করছেন তার একটা স্ট্যাটিস্টিক্স আপনার থাকার দরকার আছে। আপনি একটা বিজনেস করেন, আপনার একটা খাতা নেই, আপনার একটা টালি খাতা নেই, তাহলে কিন্তু আমরা আপনাকে ধরে নেব যে আপনি কোনো উদ্যোক্তাই নয়, আপনি কোনো ব্যবসায়ী নেই, কারণ আপনার ব্যবসার কোনো হিসাব নেই। আমি সত্য একটা উদাহরণ এখানে বলি। আপনি একজন গ্রোসারি শপের গ্রোসারি ব্যবসা করেন, মানে আপনার একটা মুদি দোকান আছে। তাহলে আপনি সকালবেলা এসে কী করলেন? সকালবেলা এসে দোকানটা ওপেন করলেন। দোকানটা ওপেন করে কখন ওপেন করলেন? 6টা অথবা 7টায় ওপেন করে আপনি জাস্ট একটা পাউরুটি অথবা একটা বিস্কুটের প্যাকেট আপনি দিলেন, নিয়ে আপনি কী করলেন? পাশের দোকান থেকে এক কাপ চা আনলেন, আপনি বেশ আরাম করে বিস্কুট আর চা খেলেন। এই যে বিস্কুটের দাম, আপনি কি আপনার ক্যাশ ব্যাগসে রেখেছেন? আমার মনে হয় আপনারা রাখেন না। তাহলে কিন্তু এটা আপনার ব্যবসার মালামাল। আপনি যদি এইভাবে আপনার ব্যবসার মালামাল পুঁজি কেটে থাকেন, আর যদি ক্যাশ ব্যাগসে টাকা জমা না দেন, আর যদি তালিকাটায় না লিখে থাকেন, তাহলে আপনি কোনো ব্যবসায়ী না। তা আমরা এরকম অনেক ব্যবসায়ী না। এটা আপনাদেরকে মেনটেন করতে হবে। আমাদের কাছে আসবেন 10 লক্ষ, 25 লক্ষ, 1 কোটি, 2 কোটি, আপনার হচ্ছে এটা হচ্ছে 50 লাখ টাকা। আমি 50,000 টাকা সম্ভবত আজকে যেটা মিটিংয়ে বলা আছে, কমপক্ষে 50,000 টাকা, আর সর্বোচ্চ 1 লক্ষ টাকা না। আমি বলবো যে এটা আপনার 1 লক্ষ টাকা হতে পারে, 2 লক্ষ টাকা হতে পারে। আপনাকে এভাবেই চিন্তা করতে হবে। 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, এভাবে কোটি কোটি টাকা। সেটা এদেশে অসম্ভব নয়, এই বাগেরহাটে অসম্ভব নয়। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা ব্যাংকে আসবেন, সরাসরি আমাদের কাছে আসবেন। কি প্রয়োজন এবং ঋণ নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে সব কিছুই আমরা আপনাদেরকে জানাবো। অন্তত 50% এই প্রণোদনা প্যাকেজ যেন নারী উদ্যোক্তারা গ্রহণ করতে পারে, সেই জায়গায় আমরা হতাশ হয়েছি। এই কথা না মানে অস্বীকার করার কোনো উপায়ই নেই। এই সম্প্রতি যে রিপোর্টটি প্রকাশ হয়েছে সেখানে আমরা দেখেছি যে এসএমই যে 100 কোটি টাকা ঋণ দিতে পেরেছে, তাদের যে হিসাব তারা যেটা পত্রিকা মিডিয়ায় এসছে, যে এখানে 33% প্রণোদনা ঋণ নারীরা গ্রহণ করতে পেরেছে। 100 কোটি টাকা মাত্র 33% নারীরা গ্রহণ করতে পেরেছে। আমরা চেয়েছিলাম অন্তত 50% নারীরা গ্রহণ করতে পারে। এই যে নারীরা পারেনি, এখানে কিন্তু একটা মানসিকতা কাজ করেছে, আর কিছু না। ধরেন আমি রিজি অ্যাপার্টমেন্ট মহিলা ভাইস চেয়ারম্যান, আমিও কিন্তু নারী উদ্যোক্তা। আমার একটি মৎস্য খামার আছে। আমি আমাদের যে স্ট্যান্ডার্ড ব্যাংক এখানে বসে আছে, স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে আমি বহুদিন, আরো প্রায় 10-12 বছর আগে থেকেই তাদের থেকে ঋণ নেই, আবার পরিশোধ করি, আবার নেই, এভাবেই চলছে। কিন্তু আমাকেও কিন্তু তারা বড় কোনো, আমি যেহেতু ইয়ে দেই না, কি বলে, মর্টগেজ জমা দেই না, আমাকে কিন্তু মর্টগেজ ঋণ আমরা যে শুনি যে কত লক্ষ, 10 লক্ষ টাকা পর্যন্ত বা 25 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়, আমি কিন্তু এখনো 3 লক্ষের বেশি পাইনি। এই যে আছে, মানে আমার সামনে ঝুলানো আছে, আমি জানি এটা নারীর জন্য, বাট নারী সেটা কিন্তু গ্রহণ করতে পারছে না। এখানে কিন্তু একটা বড় মানসিকতার ব্যাপার। আমি সববার, বিশেষ করে আমি একেবারেই আমার বাড়ির মিঠাপুকুর পাড়ে আমার বাসা, আমার সামনে অগ্রণী ব্যাংক, সরকারি ব্যাংক। প্রথম এই সরকারি প্যাকেজ ঘোষণা হওয়ার পর আমি অগ্রণী ব্যাংকের ম্যানেজার সাহেবের কাছে গিয়েছিলাম। তার এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট আছে, আমি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর তার এখানে অ্যাকাউন্ট করেছি, সরকারি লেনদেন সেই অ্যাকাউন্ট থেকে হয়। আমি যখন তাকে গিয়ে বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা ঘোষণা করেছেন, এখানে তো ঋণ সুবিধা আছে, আমাদের উদ্যোক্তারা ঋণ পাবে, উনি তো অস্বীকার করলেন, বললেন যে আমি জানিই না। তাহলে আপনি জানেনই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে সার্কুলারটা এনে দিই,
তারপরে আমি বললাম আপনার কাছে সার্কুলার এসে পৌঁছায়নি? না, আমার কাছে সার্কুলার এসে পৌঁছেছে। তাহলে আমি সার্কুলার এনে দেবো আপনাকে। আমি সার্কুলার এনে দিলাম। দেওয়ার পর উনি আবার বললেন তো আপনি এনে দিলেন, কিন্তু আমার ব্যাংক তো বাংলাদেশ ব্যাংক থেকে তো আমাকে দেয়নি, কাজেই আমি এ ব্যাপারে কোনো অগ্রণী ভূমিকা নিতে পারবো না। তো এই যে ব্যাংকের মানসিকতা, যেখানে স্বাধীনতা উত্তর বাংলাদেশে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার মধ্যে দিয়ে বাংলাদেশের অর্থনীতি চাঙা হয়ে উঠলো, এবং সেটা কিন্তু নারীর হাত ধরে। নারীরাই কিন্তু সমস্ত ক্ষুদ্র ঋণ নারীরা নিয়েছে, তারা সেটিকে কাজে লাগিয়েছে, তাদের ব্যবসা বড় করেছে, তাদের স্বামীরাও সেই ঋণ তাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করেছে, পরিশোধ করেছে। যারা প্রতিনিয়ত অর্থনীতির চাকাকে সচল রাখলো, শুধুমাত্র আমি জানি না ব্যাংকে গেলেই কেন ওইখানে একটা পুরুষতান্ত্রিক চিন্তা। ব্যাংক তো জড় পদার্থ, ব্যাংকের কলম যাদের হাতে তাদের মাথা যদি পুরুষতান্ত্রিক চিন্তায় আচ্ছন্ন থাকে, তখন তারা কিন্তু ওই যে আপনি যে কথাটা বললেন, আপনিও মাথা নাড়লেন যে 25 লক্ষ টাকা পর্যন্ত বিনা মোরাটলেজে পাওয়া যায়। কিন্তু একটা উদাহরণ আমি বলতে পারি বাগেরহাটে নেই যে কোনো নারী 25 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা কোনো নারী বিনা মোরাটলেজে পেয়েছে, একটা উদাহরণ নেই। আপনার সামনে আপনি থাকলে এখানে দেখান কেন আমরা পাইনি। খুঁজে বের করতেন কারা ব্যবসা করছে, কাদের শোরুম আছে, কারা 50 বিঘা বের করে, কারা ট্যাক্স দিচ্ছে নিয়মিত। একজন নারীও কি নেই বাগেরহাটে? নিশ্চয়ই আছে, আপনারা দিতে চাননি তাই হয়নি, কিন্তু আমরা অভিযোগ করছি না। আজকের এই আয়োজন, আমি আশা করি এই জায়গাটাতে যে গ্যাপ আছে, নিশ্চয়ই সর্বোচ্চ কর্মকর্তা আপনি বাংলাদেশ ব্যাংক দেখে গেলে এসছেন। আমরা আশাবাদী, আমরা যে দৃষ্টিভঙ্গি থাকুক না কেন সেটি পরিবর্তন হবে, হচ্ছে, সেই প্রত্যাশা করি আমরা। সেটা হচ্ছে যে আজকে মূলত যে আয়োজনটা করা হয়েছে, এখানে যে এন্টারপ্রেনারদের আনা হয়েছে আমাদের সবাই নবীন, দু একজন আছেন পুরাতন, তাদেরকে লোন আছে বা লোন আরো এনহেন্স করতে হচ্ছে, সেটা ভিন্ন কেস, কিন্তু ম্যাক্সিমাম যারা আছে তারা নবীন এবং ওনারা সবাই আসছেন। আমি যতদূর জেনেছি স্থানীয় যে বিসিক আছে, বিসিক থেকে ওনারা ট্রেনিং প্রাপ্ত, বিসিক থেকে শিক্ষা নিয়েছেন, সেজন্য বিসিককেও আমি ধন্যবাদ দিব। তো বিসিক থেকে ট্রেনিং নিয়েছেন। আমরা তো স্কুলে দেখেছি ভালো মন্দ ছেলেমেয়েদের পরীক্ষা হয়, এক্সাম হয়, সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন ক্যাটাগরিতে ছাত্রদের মেধা অনুযায়ী নির্ধারণ করা হয়। মানে ক্লাস আমরা প্রথম ওই তৃতীয় হবে। তো সেরকম বিসিকের ওনারা হয়তো উদ্যোক্তাদের মধ্যে যে ট্রেনিং দিয়ে হয়তো একটা বুঝতে পেরেছেন যে কে বেশি ডাইনামিক, কে মধ্যম, কে একটু নিচের দিকে। এটা হয়তো ওনাদের কাছে ডাটাবেস আছে। বিসিকের ভাইকে বলবো আপনি একটু মনোযোগ দেবেন। তো সেটা হলো যে আজকে বিভিন্ন ব্যাংক আমরা আমাদেরকে ঋণের দায়িত্ব নিচ্ছি। ব্যাংক কিন্তু ঋণ দেবে, হয়তো মাসে একবার দেবে, যে ফলো আপ করবে কিনা সন্দেহ আছে। কিন্তু এই যে উদ্যোক্তাদের যে উদ্দেশ্যে ট্রেনিং দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার জন্য বিসিকের দায়িত্ব থাকবে। আপনারা ওনাদেরকে একটু নার্সার করবেন, দেখবেন আপনারা যেভাবে ট্রেনিং দিয়েছেন কার্যক্রম চালিয়ে না, সেই বিষয়গুলো আপনাদের একটু মনিটর করতে হবে, তাহলে ব্যাংক নিশ্চিত থাকবে। এরা যদি একটু সাফল্যের গাথার উপরে দিয়ে উঠতে পারে, তাহলে ব্যাংক কিন্তু কনফিডেন্ট হয়। বানাতে অনেক সময় লাগে। আমি একটা প্রোডাক্ট কিনবো, যে